এই মন্দিরের মাকে পুজো দিয়ে ডাকাতের দল বের হতো তাদের উদ্দেশ্যে। এই সুড়ঙ্গ পথ দিয়েই ডাকাতদের আনাগোনা ছিল। এই সুড়ঙ্গ পথের পিছনে ডাকাতদের উদ্দেশ্য কি ছিল? কেনই বা চুরি হলো ঠাকুরের মূর্তি? কি তার রহস্য? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আজকে আপনাদের সামনে একটি নতুন ডেস্টিনেশন নিয়ে চলে এলাম। আজকের ডেস্টিনেশন বাড়ির কাছেই। আপনারা চাইলে ওয়ান ডে ট্রিপ প্ল্যান করতেই পারেন। দেখতে দেখতে পুজো চলে এলো। দেখতে পাচ্ছেন আকাশটা কি দারুণ লাগছে, তার সাথে সবুজ গাছ আর রাস্তাটাও খুব সুন্দর। এটা হচ্ছে দুর্গাপুর। এখন আমরা যে মন্দিরে যাচ্ছি ওই মন্দিরের ব্যাপারে অনেক স্টোরি আছে, অনেক শুনেছি এই মন্দিরের ব্যাপারে, কিন্তু কখনো যেতে পারিনি। তাই আজকে ভাবলাম চলো দেখেই আসি আর কিছু স্টোরি শুনেই আসি, তার সাথে তোমাদেরকেও নিয়ে যাব। চলো সাথে থাকো। দেখতে দেখতে পৌঁছে গেলাম আম্বুজাতে সিটি সেন্টারে ভবানী পাঠকের গুহতে, যেটা এর ভেতরেই আছে। যারা যারা এখনও অবধি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি তাদের আমি বলছি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পায়। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক, দেখি ভেতরে কি দেখতে পাই আমরা। মেন গেটটা থেকে ভিতরে ঢুকতেই দেখতে পাই দুধারে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে গাছ। সত্যি বলতে সবুজ রং কার না ভালো লাগে, আর এত গাছপালা যেখানে সেখানে নিঃশ্বাস নিতে মোটেও অসুবিধা হয় না। দেখতে দেখতে চলে আসলাম একটা রেলিংয়ের ধারে। তবে রেলিংয়ের ধারে এটা কি রয়েছে সেটা জানো কি? এটাই হলো সেই গুহা, যেই গুহা থেকে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক যাতায়াত করত, এবং তাদের দলও কম ছিল না। সবারই যাতায়াত ছিল এই গুহা থেকেই। তবে বর্তমানে এই গুহা থেকে যাতায়াত করা একদমই সম্ভব নয়। তার কারণ ভারত সরকার এই গুহাটাকে সিল করে দেয়। এই গুহার শুরু বা শেষ জানা না থাকলেও স্থানীয় এলাকাবাসীদের থেকে জানা গেছে যে এই রকমই গুহা রয়েছে আরও, সেটা দুর্গাপুরের গড় জঙ্গলে এবং বাঁকুড়ায়। এখানে গুহার পাশাপাশি রয়েছে ডুমুর গাছ। দেখো কত সুন্দর ডুমুর হয়ে রয়েছে। তবে এই ডুমুরগুলো খাওয়া যাবে কি না সেটা বলতে পারবো না। আর এখানে অনেক কিছু দোলনা বসানো আছে বাচ্চাদের খেলার জন্য, এবং জানা যায় এখানে বয়স্করা সন্ধেবেলায় হাঁটতে আসেন। আমাদের মনে হয় এই রকম ঐতিহাসিক জায়গাগুলো যদি সিল না করে দিয়ে মেনটেন করে রাখতো, তাহলে আজকের ইতিহাস মানুষের মনে থাকতো, ইতিহাসের পাতায় নয়। তার সাথে এই জায়গার পরিচয় কিন্তু আরও বেড়ে যেত, কারণ এখানে অনেক দূর দূর থেকে পর্যটকরা শুধু গুহাটা দেখার জন্যই ছুটে আসতো। তোমরা কি আমাদের সাথে একমত? যদি হয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। ইতিহাসের প্রথম পর্বে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর গুহা থেকে বেরিয়ে তাদেরই তৈরি আরেকটি পর্বে রওনা দিলাম। যদিও বা গুহা থেকে এটির দূরত্ব মাত্র 100 থেকে 150 মিটার। হিন্দু শাস্ত্রে দেবদেবীর সংখ্যা অসংখ্য, তার মধ্যে প্রায় গোটা ভারতবর্ষেই দেবী কালী পূজিত হয়ে আসছেন। আর এই দেবী কালী যে একরূপেই বিরাজমান তা কিন্তু নয়, কালীর আছে অসংখ্য রূপ। হিন্দু পুরাণ মতে দেবী কালীর বিভিন্ন রূপ, যেমন দক্ষিণা কালী, সিদ্ধকালী, মহাকালী ইত্যাদি। কিন্তু পুরাণ শাস্ত্র থেকে বেরিয়ে এসে এই মা কালীর আরও একটি রূপ আছে, যা গোটা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের শিল্পনগরী দুর্গাপুরেই দেখা যায়। এখানেই রয়েছে ভবানী পাঠকের আরাধ্য দেবী কালী।
যা ভারত মাতা রূপে পূজিত হন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, আর এমনটাই হয়ে আসছে দীর্ঘ কয়েকশো বছর আগে থেকে, যা অনেক ইতিহাস বহন করছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অম্বুজা কলোনিতেই অবস্থিত এই মন্দির ভবানী পাঠক কালীবাড়ি নামেই পরিচিত। এই মন্দিরে প্রতিষ্ঠিত দেবী কালী ভারত মাতা রূপে পূজিত হয়ে আসছেন দীর্ঘ সময় থেকে। মন্দিরে ঢুকতেই অনেকগুলো গাছের নিচে সুন্দরভাবে সাজানো রয়েছে শিব ঠাকুরের ঘর, সাথে রয়েছে নন্দীও। দেখেই মনে হচ্ছে সকাল সকাল মহাদেবের স্নান সারা হয়ে গেছে। শিব ঠাকুরের ঘরের পাশেই রয়েছে আরেক বাহনের অধিষ্ঠান, মানে তার ঘর। সেটা হলো সাপের ঘর বা সাপের ঢিপি। তোমরা দেখো এখানে কতগুলো সাপের ঢিপি রয়েছে। সত্যি বলতে কাছাকাছি বা সামনাসামনি থেকে আমি খুব কমই দেখেছি। আরেকটা কথা বলে রাখি, এখানে অনেকেই কিন্তু দেখলাম শিব ঠাকুর বাইরে রেখে গেছে, এই গাছটার নিচেই রেখে গেছে। কিন্তু রেখে যাওয়ার কারণ কিছুটা আন্দাজ করলাম। শোনা যায় বাড়িতে একটির বেশি অধিক শিব থাকলে সেই শিব ঠাকুর স্থানে রেখে আসা হয়। সেরকমই হয়তো কোনো উদাহরণ আমরা এখানে দেখতে পেলাম। ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর নির্মিত মন্দিরে মায়ের পুজোর সময় মূল মন্ত্র হিসেবে ব্যবহৃত হয় বন্দে মাতরম জয় জয় ভারতবর্ষম, ঐক্যং শরণম গচ্ছামি, সত্যম শরণম গচ্ছামি, স্বরাজম শরণম গচ্ছামি। এই মন্ত্র একদম ব্যতিক্রমী। এমনকি মন্দির খোলা এবং বন্ধের সময় ঠিক এই মন্ত্রই জপ করা হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যায় আগে এই মন্দির ছিল স্বাধীনতা সংগ্রামীদের একটি বড় আখড়া। মন্দিরের পুরোহিতদের কাছ থেকে জানা যায় বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের এখানে নিয়মিত যাতায়াত ছিল। মন্দিরের পরিবেশ নির্জন হওয়ায় অনেক সময় অনেক স্বাধীনতা সংগ্রামী এই মন্দিরে এসেই আশ্রয় নিতেন। এমনকি ব্রিটিশ সৈন্যদের পরাস্ত করার জন্য বিভিন্ন প্ল্যানের নকশা মানে ব্লু প্রিন্ট এখানে বসেই তৈরি করা হতো। এই সময় ভারত মাতা রূপে কালী মাকে প্রণাম করে স্বাধীনতা সংগ্রামীরা তাদের উদ্দেশ্যের পথে রওনা দিতেন। এমনকি কথিত আছে দেশ ছাড়ার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু এই মন্দিরে এসে রাত্রিযাপন করেছিলেন। বিভিন্ন ইতিহাস বিশেষজ্ঞদের মতে স্বাধীনতা সংগ্রামের সময় বিভিন্ন বিপ্লবীরা এই কালী মাতাকেই ভারত মাতা রূপে পুজো করার সিদ্ধান্ত প্রথম নিয়েছিলেন। সংগ্রামীরা মনে করতেন দেবী কালী যা ভারত মাতা রূপে পূজিত হন সেই দেবী সব সময় সংগ্রামীদের রক্ষা করবেন, সঙ্গে দেশবাসীকেও মাতৃরূপে রক্ষা করবেন। ঠিক আবার তেমনই মহাকালী রূপে শত্রুদের দমনও করবেন তিনি। সেই সময় থেকেই স্বাধীনতা সংগ্রামীরা দেবী কালীর আরাধনা করতেন। এই বটগাছটা জানা গেছে কম করে হলেও 600 থেকে 700 বছর পুরনো। কালী মায়ের মন্দিরের পাশাপাশি রয়েছে হনুমান দেবের মন্দির এবং গণেশ বাবার মন্দির, তার সাথেই রয়েছে মা শীতলা দেবীর মন্দির। এতক্ষণ যতগুলো মন্দির দেখলে সব মন্দিরগুলোই কিন্তু পুনর্নির্মিত। আসল যে কালী মন্দিরে পুজো করা হতো যেই মূর্তিতে, সেই মূর্তি আসছি একটু পরেই। তবে যদি লক্ষ্য করে থাকো মন্দিরের প্রবেশপথেও রয়েছে দেশাত্মবোধক মন্ত্র ওং বন্দে মাতরম জয় জয় ভারতবর্ষম। তাছাড়াও মন্দিরের ভিতরে মায়ের বেদিতেও খোদাই করা রয়েছে এই মন্ত্রই। জানা গিয়েছে আগে মন্দিরে আমিষ ভোগ দেওয়া হতো, কিন্তু পরে তা বদলে এখন বর্তমানে দেওয়া হয় নিরামিষ ভোগ।
আগে মন্দিরের পাশের ইছাই সরোবরের মাছ দিয়েই মায়ের ভোগ রান্না হতো, কিন্তু সরোবরে যেহেতু মাছ আর পাওয়া যায় না, সেহেতু বর্তমানে মায়ের ভোগ হয় সম্পূর্ণ নিরামিষ। এই মন্দিরের পিছনেই একটা জলাশয় রয়েছে, তোমরা সেটা দেখতেই পেলে। তবে এই জলাশয়ের মধ্যেই রয়েছে অনেক পদ্ম ফুলের কুঁড়ি, যেটা সামনে দুর্গাপূজায় কাজে লাগবে। এখন যে বটগাছটা দেখছো এটাই হলো মেন বটগাছ। তবে এই বটগাছের মধ্যেই লুকিয়ে রয়েছে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর পুজো করা সেই কালী মায়ের মূর্তি। হয়তো অনেকেরই অজানা এই বিষয়টা, তবে এই বটগাছ যুগ যুগ ধরে বয়ে চলেছে অজস্র ইতিহাস। আর সেই ইতিহাসের মধ্যে থেকেই দুজনের নাম উঠে আসে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস থেকেই দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের বাঙালির পরিচয়। তবে কিছু ইতিহাস গল্প হলেও সত্যি। কথিত আছে ভবানী পাঠক ও দেবী চৌধুরানী যৌথভাবে ডাকাতি করে বিপ্লবীদের দেশ সেবায় সাহায্য করতেন। সেই সময়কার এই নিদর্শনটি আজও বর্তমান। এই বটগাছের নিচে যেই মূর্তিটি এখন দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু পুজো করতেন ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। পুজো করার জায়গায় শিব ঠাকুর থাকলেও কালী ঠাকুরের পা রয়েছে, তবে কালী ঠাকুরের মূর্তিটি কোথায়? তবে জানা গেছে কালী ঠাকুরের মূর্তিটি এখান থেকে চুরি করা হয়েছে, রয়ে গেছে শুধু পায়ের অংশটুকুই। তবে এই ঠাকুরটা কিন্তু সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি। জানা গেছে কলকাতার এক বাসিন্দা মমতা বাজপেয়ী তিনি স্বপ্নাদেশে এই মন্দিরটিকে পুনর্নির্মিত করেন। আরও জানা যায় এই মন্দিরের মা খুবই জাগ্রত। মেন ঠাকুরের স্থানটা দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের এখানে আসতে হলে বাই ট্রেনে যদি আসুন তাহলে দুর্গাপুর থেকে সিটি সেন্টারগামী কোনো বাসে চাপবেন, ওখান থেকে টোটো বা অটো করলেই আপনাকে মেন মন্দিরে নামিয়ে দেবে। আজকের মতো আমরা এই মন্দির থেকে বেরোচ্ছি। আপনাদের যদি এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।